প্রিয় দর্শক, দীপ্তর সাথে আয়োজনে আমন্ত্রণ। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নানান কারণেই খবর হয়, কিন্তু আমরা ইদানিং দেখতে পেয়েছি অনেকগুলো নেতিবাচক কিংবা বিতর্কের জন্ম নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো সংবাদের শীর্ষে জায়গা নিচ্ছে। আমরা আজকে আলোচনা করতে চাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন এবং তার ব্যবস্থাপনাগত কি সংকটের কারণে বাংলাদেশে এটা জনগণের আশা সব ক্ষেত্রে পূরণ করতে পারছে না, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমার বাদিক থেকে। শুরুতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান, এবং আরও আছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আলোচনাটা আমি ডক্টর জিয়া আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে যদি আমি কিছুদিন আগে সামাজিক গণমাধ্যমে একজনের একটা লেখা দেখলাম, যে তিনি দুঃখ করে বলছেন যে যদি বিশ্ববিদ্যালয়গুলোর যে রেটিং করা হয় বা তালিকা তৈরি করা হয়, উচ্চ সারির কোনো তালিকার মধ্যে বাংলাদেশে প্রায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে না, কিন্তু নিচের দিক থেকে যদি নিপীড়নের দিক থেকে বা অব্যবস্থাপনার দিক থেকে তালিকা করা হয়, তাহলে বাংলাদেশের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তাতে ঠাঁই পাবে। বিশেষ করে যদি আমরা প্রশাসনিক অচলাবস্থার কথা বলি, মারামারি সংঘর্ষের কথা বলি, কিংবা নিপীড়নমূলক ঘটনার কথা বলি, সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো একটা বড় জায়গা পাবে। তো একটা তো তার পাঠদানগত দিক, বিশ্ববিদ্যালয় একটা লক্ষ্য আদর্শ হচ্ছে একটা পাঠদান করবে, জ্ঞান তৈরি করবে, কিন্তু অন্যদিকে তার যে ব্যবস্থাপনাগত দিকটা বা প্রশাসনের দিকটা, সেটা কি একটা ভয়ানক দুর্বলতার মধ্যে পড়ছে না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো? না, ধন্যবাদ। এটা তো আসলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর খুব বিচ্ছিন্ন দ্বীপ না, আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। পাবলিক ইউনিভার্সিটি অ্যাজ এ হোল যদি বলি, আসলে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যে অটোনমিটা 73 ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে সহ আরও 3টা বিশ্ববিদ্যালয় টোটাল 4টা বিশ্ববিদ্যালয় যে 73 অর্ডিন্যান্স দেওয়া হয়েছিল, এটার ভালো দিক যেমন আছে, এর একটা সময়ের সাথে সাথে এর যে একটা পরিবর্ধন বা এর একটা মার্জনা, সেটা হয়নি বলে আমার মনে হয় এটা একটা বড় কারণ। সময়ের সাথে সাথে তো প্রতিটা জিনিসেরই একটা আমার মনে হয় যে রিফর্ম হওয়া দরকার। এখন এই জিনিসের মানে আমরা হয়তো এখন যারা এই প্রজন্মের বা যারা আসছে তারা হয়তো এটাকে ঠিকমতো আপহোল্ডও করতে পারে না, কিংবা যারা সিনিয়ররা আছেন তারাও সেটার যেই স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা হয়তো আর এটাকে রাখা যায়নি। আরেকটি ব্যাপারটা হচ্ছে যে আমরা কখনোই এগুলো হচ্ছে একেবারে আমি বলবো যে মূল জায়গা, যে আমাদের কখনো আমরা নিজস্ব আমরা অটোনমাস বলছি, কিন্তু ফাইন্যান্সিয়ালি আমরা পুরোপুরি সরকারের কাছে মোটামুটি আমি বলবো যে একটা ডিপেন্ডেন্ট আমরা। তো এটা হওয়ার কারণে যেটা হয় আর কি, যে আমার এই যে সরকারি আসে তাদের সাথে যে একটা এই আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়ে যায় প্রশাসনের সাথে, যে পলিটিসাইজেশন প্রত্যেকটা ইনস্টিটিউটের যা হয়েছে। এখন এর মধ্যে ধরেন ব্যুরোক্রেসি বা সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, তার নিজস্ব একটা ডাইনামিক্স আছে, তার যেহেতু ঐতিহ্য, ট্রেনিং বা তার ফিলসফির মধ্যেই এমন কিছু জিনিস আছে যেগুলো তাদেরকে খুবই একটা ফিলিংস বা তাদের ইনস্টিটিউশনকে বাঁচিয়ে রাখার এক ধরনের প্রক্রিয়া আছে, যেটা আমাদের মধ্যে নাই। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি আসে আমরা দেখি কোনো না কোনোভাবে একদিকে যেমন আমরা বলবো যে ফাইন্যান্সিয়াল কারণে আমরা যেমন ডিপেন্ডেন্সি থাকে। বিশ্ববিদ্যালয়গুলো তো তাদের সরকারের উপর আর্থিকভাবে নির্ভরশীল, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের তাৎপর্যই তো এই যে সরকার টাকা দেবে কিন্তু নিয়ন্ত্রণ করবে না। না, কিন্তু কথা হচ্ছে যে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে যদি তুলনা করতে চাই, কিন্তু ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে খুব ভালো তা কিন্তু না, টু বি ভেরি অনেস্ট। আমি আপনাকে বলি, আমি একবার মন্ট্রিয়লে ছিলাম, মন্ট্রিয়লে একটা অনুষ্ঠানে গিয়েছি, বাবিস্কার নাম, প্রফেসর বাবিস্কার বলে একজন ছিলেন, তিনি একটা আমি এটা অনেক জায়গায় বলেছি যে তিনি একটি সেমিনারে অংশগ্রহণ করতে এসে বলছেন যে দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলছেন যে উই আর নট ইন্টারেস্টেড ইন টেকিং ক্লাসেস বিকজ উই বিলিভ ইন ক্লাসলেস সোসাইটি। সো এই জোকসও কিন্তু আমি এটা প্রায় 7-8 বছর আগের কথা বলছি। সো এইটা একেবারে যে, বাট ডেফিনেটলি আমি বলছি যে এখনও আমাদের ইউনিভার্সিটির তুলনায় ইন্ডিয়ান ইউনিভার্সিটি অনেক বেটার পজিশন আছে, কিন্তু তারপরেও ইন্ডিয়ার যেই ডেমোক্রেটিক চর্চা, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, সেগুলো যদি চিন্তা করেন, পুরো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটিমাত্র ইউনিভার্সিটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বের সেটা আসতে পেরেছে, আর কিন্তু কোনোটাই ঠিক ওই র্যাঙ্কে যেতে পারেনি। তো সেই জায়গায় আমি বলছি যে এই সমস্যাগুলো বাংলাদেশের ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি, এবং এই যে কোনো কারণেই হোক বিশ্ববিদ্যালয়ের যেহেতু একটা ঐতিহাসিক চরিত্র আছে, এখান থেকে মুভমেন্ট, এখান থেকে এটা নানাভাবে এই জায়গায় অস্থিরতা তৈরি হয়। যে সরকারি আসে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়, এবং এটার মধ্যে যে আনহোলি অ্যালায়েন্সটা ইউনিভার্সিটির প্রশাসনের উপরের দিকে থাকে, এবং এই যে চর্চা, এর ফলে আরও একটা বড় সমস্যা হচ্ছে যারাই প্রশাসনের উপরের দিকে আনা হয়, উইথ ডিউ রেসপেক্ট,
দেখা যাচ্ছে প্রত্যেকটা দলের মধ্যেই যে রাজনৈতিক দলের মধ্যে যেই চর্চা আছে তার একটা রিফ্লেকশন এই পার্টির পলিটিক্সটা যে এখানে পড়ে। এখন দেখা যায় যে যাদের খুবই কোয়ালিটি আছে, যাদের বিবেক আছে, যাদের ডিগনিটি আছে, তারা হয়তো একটা সার্টেন লেভেলের পরে আর সেখানে যেতে পারে না। ফলে ওই যে প্রথম থেকে একদম উপর থেকে যে সমস্যাটা শুরু হয়ে যায়, আপনার নত জানো একটা নেচার, যেটা হয়তো আপনি পুরনো আগেকার দিনে আপনি দেখতে পেতেন না, সেটার কারণেও আমি বলবো যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এর বাইরে অজস্র কারণ আছে, নিশ্চয়ই আমি হয়তো আরও পরে স্পেসিফিকভাবে বলবো যে এটা আসলে বলে কয়ে শেষ করা যাবে না, যেই সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সেই জায়গায় আমি বলবো যে যেই একটা ঐতিহ্য, বিশ্ববিদ্যালয় মানেই ফ্রিডম, বিশ্ববিদ্যালয় মানেই লিবার্টি, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে মুক্ত চিন্তার যেই ক্ষেত্র, সেগুলো অনেক অনেক অনেকাংশেই, তবে আমি ওইটা বলতে রাজি না, কারণ ঐতিহাসিকভাবে এই ধরনের সমস্যা আমাদের দীর্ঘদিনভাবেই, কিন্তু আমি ডিউ রেসপেক্ট আমি বলবো আপনাকে যে এটা কিন্তু যে হয়তো মানে আমি হয়তো সমালোচনার খাতিরে হয়তো এটা বলতে পারি, কিন্তু এই সংস্কৃতিটা যে নিপীড়নের সংস্কৃতি যে শব্দটা আপনি উল্লেখ করেছেন, এই সংস্কৃতিটা কিন্তু মোটামুটি আমি বলবো যে দীর্ঘদিনের গত 20-25 বছরের সংস্কৃতি, তো বিশেষ করে 90-এর গণ অভ্যুত্থানের পর তো হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের আগেও আমি বলবো যে এরশাদ সরকারের সময় তখনও কিন্তু এই ধরনের হল দখল এবং হলের মধ্যে একটি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং অন্য দলকে ঢুকতে না দেওয়া, এটা 90-এর গণ অভ্যুত্থানের আগেও কিন্তু আমরা দেখেছি। তো কাজেই এটি খুব একটা নিউ ফেনোমেনন আমি বলবো। দখলদারিত্বের কারণটা কি সেটা বিষয়ে আপনার কাছে পরে আবার জানতে চাইবো। আমি গোলাম মুর্তজার কাছে যাচ্ছি, যে একটা প্রশ্ন আসে খুব, যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে কারা চালায়? মানে আমরা প্রায় দেখি যে বিচার আচার বলেন, সিট বন্টন বলেন, কিংবা অনেক ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত নেওয়া বলেন, যে ছাত্র সংগঠনগুলো বা বহু ক্ষেত্রে বলা যায় ছাত্র সংগঠন নেয়। তো প্রশাসন বলতে আমরা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বুঝি, তাদের তো ব্যবস্থাপনার দায়িত্ব থাকার কথা। এইটা মানে আপনার মনে হয় যে কেমন রাজনৈতিক বা অন্যরকম তাৎপর্য ধারণ করছে? ধন্যবাদ আপনাকে। এবং জিয়া ভাই অনেকগুলো কথা বলেছেন, মূল প্রসঙ্গগুলোর অনেকগুলো কথা বলেছেন, তার মধ্য দিয়ে এক ধরনের বাস্তবতা বেরিয়ে এসেছে। তিনি সব কিছুকে অস্বীকার করে সব কিছু একটা অন্য কোনো কিছু ভাবার মতো একটা কথা তিনি বলেননি, সত্য বাস্তবতার কথাগুলো তিনি অনেকটা বলেছেন। আর আপনি যে প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি বিষয় আমাদের বিবেচনায় রাখা দরকার, সেটি হচ্ছে সামগ্রিকভাবে বাংলাদেশের যে চিত্র, বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে অর্থনীতি, আর্থসামাজিক অবস্থা, তার থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চরিত্র যে একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, এবং আমরা যদি সেটা কল্পনা করি তাহলে সেটা কল্পনা করা যেতে পারে, আমরা এক ধরনের ইউটোপিয়ান চিন্তা করতে পারি, কিন্তু এটি আসলে সম্ভব নয়, এটি আসলে বাস্তবতা তা বলে না। কিন্তু তারপরেও কিছু ব্যাপার এখানে থেকে যায় বলতে, বাংলাদেশ তো সবসময় এক ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি আমরা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যদি আপনি একটু অতীতের কথা বলেন, আমরা এখন এসে যদি হতাশার চিত্রের কথা বলছি, যে কথাগুলো বলবো, তার বাইরে যদি একটু আগের কথা বলেন, স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরের কথা বলেন, সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের চিত্র যদি আপনি দেখেন, তাহলে যে এক ধরনের সুস্থ পরিবেশ যে সব সময় ছিল বা অধিকাংশ সময় ছিল না, সেরকম একটা চিত্রই কিন্তু দেখায়। তখন দলে দলে মারামারি, অস্ত্র, গুলি, হত্যাকাণ্ড, বড় বড় হত্যাকাণ্ড এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, স্বাধীনতার পর ঘটেছে। মহসিন হলের 7 মার্ডার তো আছেই, এর বাইরেও দুই দলের সংঘর্ষে বারবার করে শিক্ষার্থীদের প্রাণ গেছে। অস্ত্রধারী ক্যাডার বলে একটি শব্দ আবির্ভাব ঘটেছে, সেই আইয়ুব খানের এসএসএফের পরে স্বাধীন বাংলাদেশে ক্যাডার বলতে একটা শব্দ আবির্ভূত হয়েছে। সেই ক্যাডার মানে হচ্ছে অস্ত্রধারী ক্যাডার, ছাত্র সংগঠনগুলোর ক্যাডার, আওয়ামী ছাত্রলীগের ক্যাডার, জাসদ ছাত্রলীগের ক্যাডার, পরবর্তীতে বিএনপির যে ছাত্রদল, সেই ছাত্রদলের ক্যাডার। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা সবসময়ই ছিল। তো সেই সবসময়ই ছিল, এখন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই অস্ত্রধারী ক্যাডারের সংখ্যা অনেক কমে গেছে, নাই বললেই চলে। তারপরেও এখনকার চিত্র নিয়ে আমরা এত হতাশার কথা বলছি কেন? এই জায়গাটিতেই হচ্ছে আলোচনা, এই জায়গাটিতেই হচ্ছে কথা। আপনি যে প্রসঙ্গটি আলোচনায় আনলেন, যে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার জায়গাটা কার হাতে থাকার কথা? যখন হলগুলোতে অস্ত্রধারী ক্যাডাররা ছিল, সংঘর্ষ হতো অস্ত্র নিয়ে, তখনও আমরা দেখেছি, কাছ থেকে দেখেছি, সাংবাদিকতার করার কারণে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, ওই সমস্ত হলের যারা দায়িত্বশীল শিক্ষক ছিলেন, সেই শিক্ষকদের এক ধরনের নিয়ন্ত্রণ হলের উপরে ছিল। সবচেয়ে বড় অস্ত্রধারী ক্যাডারটাকেও যদি ওই হলের প্রভোস্ট বলতেন কিছু একটা, তাহলে তিনি সেটা শুনতেন, অথবা ওই হলের প্রভোস্টকে সামনে দেখলে তিনি সামনে থেকে চলে যেতেন। তিনি সামনে এসে ওই হলের প্রভোস্টের সঙ্গে বেয়াদবি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম রেকর্ড খুব কম আছে, নাই তা বলছি না, খুব কম আছে।
কিন্তু পর্যায়ক্রমে আমরা এসে দেখেছি গত 10-15 বছরে যেটি হয়েছে, হল দখলের কথা যেটা এসেছে, একদল ক্ষমতায় এসেছে, আরেক দল বিরোধী দলে গেছে, এবং বিরোধী দলে যাওয়ার কারণে আমরা দেখেছি কিছু হল ক্ষমতাসীন যে দল থেকেছে সেই দলের হাতে বেশি হল থেকেছে, ক্ষমতার বাইরে যে দল থেকেছে সেই দলের হাতে কম হল থেকেছে। তারপরে এসে আমরা একটা সময় দেখলাম ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একেবারে একক ক্ষমতায় বিএনপি আসলো, ক্যাম্পাসের কোথাও ছাত্রলীগের কেউ থাকতে পারবে না, সব হল ছাত্র দলের দখলে। ক্ষমতায় আওয়ামী লীগ আসলো, সব হল ছাত্রলীগের দখলে, কোথাও কেউ থাকতে পারবে না। এই যে ধারাবাহিকতাটা চলতে থাকলো, এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আপনি যেটা বলছেন, সেই প্রশাসন এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে পর্যায়ক্রমে ব্যর্থ হলো। আজকে যে ব্যর্থ হয়েছে তা নয়, পর্যায়ক্রমে ব্যর্থ হলো। এই পর্যায়ক্রমে ব্যর্থ হওয়ার পরে ধারাবাহিকতায় এসে গত 10 বছর বা 12 বছরের যদি আপনি চিত্র দেখেন, তখন দেখবেন পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ শিক্ষকদের হাত থেকে হলের নিয়ন্ত্রণ পর্যায়ক্রমে ছাত্র রাজনীতির হাতে চলে গেল। যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ, যেহেতু হলগুলোর একল দখলদারিত্ব শব্দটি আমি ব্যবহার করতে চাই না, ব্যবহার করতে পারলে ভালো হতো, নিয়ন্ত্রণ যেহেতু ছাত্রলীগের হাতে, এখন কোন হলে কে থাকবে এটা নির্ধারণ করতে শুরু করলো ছাত্রলীগ। এবং এই জায়গাটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটা শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল, সেই শক্ত অবস্থানটি তাদের নিতে দেখা গেল না। এই নিতে দেখা না যাওয়ার কারণে এক ধরনের বৈষম্যপূর্ণ আচরণ এই জায়গাটিতে শুরু হলো। এই যে ধারাবাহিকতায় এটা একটা অবনতিশীল অবস্থা তৈরি হতে শুরু করলো। ক্যাডার ভিত্তিক অস্ত্রধারী ছাত্র রাজনীতি না থাকা সত্ত্বেও ক্যাডার ভিত্তিক অস্ত্রধারী রাজনীতি যে সময়টায় থাকলো, সেই সময়ের চেয়ে এখন এসে অবস্থার অবনতি ঘটে গেল মানে হচ্ছে আপনার একটা গণরুম কালচার চালু হয়ে গেল, গেস্ট রুম কালচার চালু হয়ে গেল। গ্রাম থেকে আসা শিক্ষার্থী, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আমরা যে বলছি গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের নিপীড়ন করা হয়, বিষয়টি হচ্ছে যে ছেলেটি নিপীড়ন করছে সেও কিন্তু গ্রাম থেকেই এসেছে, 99% প্রায় গ্রাম থেকে এসেছে, বা 90% গ্রাম থেকে এসেছে। যে নিপীড়ন করছে সেও গ্রাম থেকে এসেছে। গ্রাম থেকে এসে সে রাজনীতির কারণে কিছু সুবিধা পেয়ে সে গণরুম প্রতিষ্ঠা করছে, সে বলতে সাংগঠনিকভাবে গণরুম প্রতিষ্ঠা করছে, গেস্ট রুম প্রতিষ্ঠা করছে, দলের মিছিলে যাওয়াকে বাধ্যতামূলক করছে, দলে কর্মী নিয়োগ হচ্ছে না, কিন্তু দলে এক ধরনের বাধ্যতামূলকভাবে করছে যে আমার মিছিলে তোমাকে আসতে হবে, না হলে তুমি হলে সিট পাবে না। এই যে কর্মকাণ্ডগুলোর কথা বলছি, এই কর্মকাণ্ডগুলো করার কথা ছিল হলে সিট, গণরুম থাকবে কি থাকবে না, এক হলে কয়জন থাকবে, ছাত্র নেতারা কতটুকু নিয়ন্ত্রণ করবে কতটুকু নিয়ন্ত্রণ করবে না, এগুলো দেখার দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এইখানে এসে ব্যবস্থাপনার জায়গাটি, এটি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যবস্থাপনার জায়গাটাতে ফেল করেছে। এখন ফেল করার কারণে পরবর্তীতে অনেকগুলো ঘটনা এবং দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী জায়গাতে আমি এসে সুনির্দিষ্ট করে সেই কথাগুলো আপনার কথাকে একটু সারসংক্ষেপ করলে এটাই দাঁড়াবে যে এই দখলদারিত্বের মধ্যে ব্যবস্থাপনাগত দিক থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তত ছাত্রাবাসগুলো একটা অবনতি ঘটেছে, যেটা আপনি বলছেন। শুধু ব্যবস্থাপনা নয়, একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রেও এক ধরনের অবনতি। কিন্তু আমরা আসলে আজকে এই ব্যবস্থাপনা বা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আমি ব্যবস্থাপনার জায়গাটাই আরো সুনির্দিষ্ট করে আরো কিছু কথা বলবো যে কেন, যেমন সুনির্দিষ্ট আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রিয় দর্শক, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরছে আলোচনায়। কথা হচ্ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও পরিচালনা নিয়ে। আমরা যাচ্ছি অধ্যাপক ডক্টর জিয়া রহমানের কাছে। যেটার কথা গোলাম মুর্তজা বললেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে অব্যবস্থাপনার একটা বিবর্তন কিংবা একটা ধারাবাহিক ইতিহাস আছে। আমরা দেখতে পাই যে এনএসএফ এর আমলে এক ধরনের নিপীড়ন বা নির্যাতন ছিল, আবার স্বাধীনতার পরবর্তীতে আরেক রকম দখলদারিত্বের চেহারা এসছে। 90-এর পরবর্তীতে আমরা মারামারিটাকে সংখ্যায় হয়তো কম দেখেছি এরশাদের আমলের তুলনায়, কিন্তু নিপীড়নটা আরো ঘনীভূত হয়েছে। এখন এটা গেস্ট রুম গণরুম সংস্কৃতিতে পর্যবেসিত হয়েছে। আপনি আপনার আলোচনায় একটা অংশ, খুব বড় অংশ বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এরশাদ জামানার সময় যেই ছাত্র সংগঠনটি ভীষণভাবে উত্থান লাভ করেছিল, এবং সেইটাই কিন্তু আমি বলবো যদি কেউ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচনা করতে যায়, পলিটিক্যাল ইতিহাস, ছাত্র রাজনীতির ইতিহাস, আর যেহেতু আমি ওই সময়কার সমসাময়িক ছাত্র ছিলাম, যে সেই সময় যেই ছাত্র সংগঠনটি ছিল তারা যেভাবে চর দখলের মতো পুরো, আমি আপনাকে বলি, মহসিন হল, সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, পুরো দুটো ছাত্রলীগের দুটো হল ছিল। একটি আমি এই জন্য বলছি, তথ্য দিয়ে কথাটা বললে ভালো হয়, জহুরুল হক হল, জগন্নাথ হল, এই দুটি হল বাদে
প্রত্যেকটি হল অন্য একটি ছাত্র সংগঠন ছাত্র দলের তাদের ইয়ে ছিল, এবং সেই সময় 91 থেকে 96 বন্ধু, এবং সেই সময় তাদের গোলাগুলিতে যেভাবে যে ক্রসফায়ারটা কিন্তু তখন আমরা দেখেছি, এবং আমার মনে আছে আমরা যদি ছাত্র ছিলাম মানে মুহুর্মুহু গুলি ফুটতো এবং আমাদেরকে মানে এই ফুটছে আমরা দৌড়াদৌড়ি করে একেবারে, আমরাও ছাত্র ছিলাম, আমাদেরও নিশ্চয়ই মনে আছে। তো সেই জন্য আমি বলছি যে যদি খালি ওই স্বাধীনতার পর বলে আবার 90 এর পর চলে আসেন, আমি এরশাদের আমলের কথা বলতে চাচ্ছিলাম, বলছি আর কি কথাটা, এটা একটা বড় সময় গেছে, এবং আমি বিনয়ের সাথেই মানে ধরনের মধ্যে একটা বিবর্তন ঘটেছে। আমি বলতে চাচ্ছি যে আজকে ছেলেমেয়েরা যে সমস্যাটা, না আমি আসছি, আমি স্বীকার করছি, আমি দ্বিমত করছি না, ডেফিনেটলি এই তো একটা প্রবলেম তো আমাদেরকে সলভ করতেই হবে, যে এইভাবে তো আমরা চলতে পারি না। এবং এই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, এই যে ছাত্র সংগঠনগুলো যেভাবে বেপরোয়াভাবে একটা সরকারের সাথে সাথে ক্ষমতার সাথে সাথেই যেহেতু সে তার হল দখলের কালচারটা শুরু করেছে, ডেফিনেটলি আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের শিক্ষকদের মধ্যেও এই ধরনের, কিন্তু আমরা কিন্তু মুর্তজা ভাই একটা কথা আপনাকে বলি, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের এই অসহায়ত্বের কথা কিন্তু আমরা আলোচনা করেছি। এটা বিষয়টা এরকম না যে আমরা হাতের পুতুল হয়ে গেছি, আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময়, এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংগুলোতে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, এমনকি ডাকসু ইলেকশনের আগেও আমাদের কিন্তু এই আলোচনাগুলো একদম ছিল। এখন দীর্ঘদিন এটা একটা বিষয়, যদিও হয়তো ডিরেক্টলি লিঙ্ক না, কিন্তু এই যে দীর্ঘদিন ডাকসুটা না থাকাও কিন্তু একটা বড় কারণ। যেমন আপনি আজকে আমার হলে গিয়েছেন, আমি আমার হলের আমি বলছি যে আমাদের প্রথম যেদিন মিটিং হয়েছে ডাকসুর ফার্স্ট যে মিটিং, সেই মিটিংয়ের প্রথম ডিসিশনটা ছিল আমাদের যে হলের কোনো যখন পাস করে যাবে এখন থেকে আর কেউ এখানে থাকতে পারবে না, নাম্বার 1 ডিসিশন। নাম্বার 2 যে এই হলে এখন থেকে আর কোনো এই গেস্ট রুম কালচার থাকতে পারবে না। আমরা কিন্তু স্বীকার করেই নিচ্ছি, আমি বলছি না যে আমি এটা কোনোভাবে, তার মানে হচ্ছে যে আমরা এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে যেহেতু এককভাবে একটি ছাত্র সংগঠনের যখন খুবই এক ধরনের প্রভাব তৈরি হয়ে যায়, তখন আলটিমেটলি এই আমাদের ভূমিকাটা খুব সংকুচিত হয়ে যায়। আমরা যে একেবারে পুরোটা তাদের হাতে ছেড়ে দিয়েছিলাম তা না, তবে অনেক ক্ষেত্রেই আমাদের যেটা মুর্তজা ভাই বলেছেন কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু আমরা আবার রিভাইভ করার দিকে যাচ্ছি। এখন আমি একটু দৃঢ়তার সাথে বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানালাম যে আমরা প্রথম মিটিংয়ে দিয়েছি ছাত্র সংগঠনের অধিকাংশ হলই তো ছাত্রলীগের, আমার হলে ফুল প্যানেল ছাত্রলীগ এসছে, কিন্তু তারা কিন্তু নিজেরাই এটাকে তারা বলছেন মানে এই যে এটা আবার একটা নতুন ডিসকোর্স চালু হতে পারে যে ডাকসু নির্বাচন বা ডাকসু ইলেকশন, তার সাথে ভালো রাজনীতির যে ইনস্টিটিউশনালাইজ করা, যেটা অনেক সময় আপনারা সবাই আলোচনা করেছেন যে দীর্ঘদিন যাবত ডাকসু না থাকার ফলে যে একটা বাজে কালচার বা এর ছাত্রদের অধিকার সংরক্ষণ করার, এখন এরা যেহেতু নির্বাচন করে এসছে তাদেরও এক ধরনের এটা আছে, এবং আমাদেরকে বারবার বলছে যে এই ফিল্টারের পানিটা এটা দিতে হবে। তো আমি এটার উপর ভর করে আমি কোনো কথা বলতে চাই, আমি বলছি যে এই ধরনের একটা কালচার তৈরি হওয়ার কারণে ডেফিনেটলি মানে স্পেশালি হলগুলোতে এটা তৈরি হয়েছে। এটা একটা পরিপূরক প্রশ্ন করি, যেমন হচ্ছে কিছুদিন আগে সর্বশেষ যে হলটাতে একটা সংঘর্ষের ঘটনা ঘটলো, হলের নির্বাচিত কমিটির নেতৃত্বে সেখানে যাওয়া ডাকসুর ভিপি এবং তার সহযাত্রীদের উপর একটা হামলার ঘটনা ঘটলো, নারীদের উপর মারধরের ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে যে এই যে ওই হলে একজন ছাত্রকে রক্তাক্ত করা হয়েছে কিংবা শাস্তির ব্যবস্থাপনা করেছে, এবং তারা প্রকাশ্যেই বলছেন যে তারা শাস্তি দিয়েছেন ওই ছেলেটাকে, এই যে ওই হলে যদি কাউকে শাস্তি দিতে হয় সেটা নিশ্চয়ই শারীরিক শাস্তি হতে পারে না, বা হলের শাস্তির দায়িত্বটাও প্রশাসনের হাতে থাকার কথা। মানে এই পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে যে নির্বাচিত হোক অনির্বাচিত হোক তারা শাস্তি, এটা কিন্তু আমি আপনার বলি এইটা কিন্তু বাংলাদেশের হলগুলোর ইতিহাসের মধ্যেই আছে। আমি এইটাতে আপনার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করছি যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া বা কাউকে আক্রমণ করা, তার আগে কিন্তু ব্যাপারটা এরকম না, আপনি খেয়াল করে দেখবেন না। আমি এই জন্য আমি বলছি যে আমাদের ওখানকার প্রশাসন হাউস টিউটর তারা কিন্তু সেখানে গিয়েছে, তারা কিন্তু এদের পক্ষ অবলম্বন করে নাই। আপনি যদি দেখতেন যে আমাদের ইউনিভার্সিটির যে SM হলের যে হাউস টিউটররা আছেন, সিনিয়র হাউস টিউটর যিনি আছেন প্রফেসর সাব্বির, আমি তার সাথে কথা বলেছি গতকাল রাতে, যে তারা সেখানে গিয়েছিলেন এবং তারা এটা ছাত্রলীগের ছেলেপেলেদেরকে সরিয়ে দিয়ে তারা সেখানে অবস্থানে নানা কারণে বেসরকারি টিভির ইয়েতে ফুটেজে দেখলাম যে অন্ধকার করে তারপর হামলা করা, হামলা তো এগুলো আমি তো অস্বীকার করছি না, তারও আগে এটার সাথে এটা প্রশাসন, আমি যেটা বলতে চেয়েছি যে প্রশাসন একজন শিক্ষার্থীকে যখন এইভাবে রক্তাক্ত করা হয় প্রশাসন উদ্যোগ নেয় না, মানে প্রশাসন তার নিজের যে দায়িত্বটা পালন, আপনি যেটা বললেন যে আপনার হলে আপনি গেস্ট রুম উচ্ছেদ করার, আমি একদম ওপেন এবং আমি তাদের সহযোগিতা নিয়েই করেছি। এই
ধরেন এগুলো মানে হল বেসিসে, একটা হল থেকে আরেকটা হলে এটা লিডারশিপের সমস্যা কিছু থেকে যে সেটার জায়গা থেকে হতে পারে। আমি মনে করি যে আমাদের ওই যে প্রেশার দিয়ে কিছু করাটা, যেটা হয়তো একটা পাবলিক পারসেপশনে ভুল ধারণা তৈরি হচ্ছে, শিক্ষকরা কিন্তু এখনও ওই জায়গায়, প্রভোস্টরা এই জায়গায় যায়নি যে হাউস টিউটরদেরকে বা প্রভোস্টদেরকে চাপ দিয়ে তারা এমন কোনো কিছু আদায় করতে পারবে। এইরকম অবস্থাটাই আমি একদম দৃঢ়তার সাথেই বলছি, কোনো হলের প্রভোস্টদেরই কিন্তু এরকম সঙ্গীন অবস্থা হয়নি। তবে এটা হল ভেদে কোনো লোক যদি, যেমন আমি এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই, এখানে মুর্তজা ভাই আছেন, যে ডাকসু ইলেকশনের দিন আমি অনেক টেলিভিশনে বলেছি যে বাঁশের চেয়ে কঞ্চি বড়। আমাদের কাছেও তো অনেক কিছু এসেছে। কুয়েত মৈত্রী হলে যে কাজটি ঘটেছে, যে হলের প্রভোস্ট সেখানে ছিলেন, তিনি কিসের, মানে আমি তাকে দায়ী করছি না, কিন্তু তার তিনি তো ওখানকার ওটার রক্ষা করার দায়িত্বে ছিলেন। তাহলে এরকম একটা ঘটনা সেখানে ঘটে গেল, আমরা এখনও জানি না কি হয়েছে, যেহেতু তদন্ত কমিটির রিপোর্ট আসেনি। কিন্তু আমি এটা বলেছি কারণ তার বয়সে কম এবং তিনি হয়তো সেটা নিতে পারেন। আমি জানি না তিনি মানে ভারপ্রাপ্ত ছিলেন, সেটা ভারহীন হতে চেয়েছিলেন কিনা, এ ধরনের অজস্র বিষয় আছে। কিন্তু মানে আমাদের কাছেও তো এ ধরনের, আমি বললাম যে এটা তো বাংলাদেশে নতুন না, একটা পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় থাকে সে এক ধরনের কর্তৃত্ব করতে চাইবেই, এটা সামগ্রিক পলিটিক্সেরই একটা রিফ্লেকশন। কিন্তু যদি মানে আপনার এখানে নেতৃত্বের বা যারা লিডারশিপে আছেন, ম্যানেজমেন্টে আছেন, তাদের একটা দায়িত্ব আছে। তারা যদি, আমি তো আপনাকে বলেছি, আমি বহু টিভিতে চ্যালেঞ্জ করে বলেছি যে আমার এই যে ডাকসু ইলেকশনের দিন কেউ যদি বলতে পারে একটা ছেলে ভোট দিয়ে আমার হলেতে যেতে, আমি বিশ্ববিদ্যালয়তে পদত্যাগ করবো, আমি এই কথা বলেছি। এবং আমি সার্বক্ষণিক, আমি আমার চেয়ারে না বসে আমি কিন্তু ওই লাইনের সামনে দাঁড়িয়ে থেকে আমি এটা মেনটেন করেছি। এখন এটা হয়তো সবাই সেই লেভেলে করতে পারছে না, বা আবার ভোটটা কিন্তু আসলে আমি অনেস্টলি আপনাকে বলি, যেভাবে হয়েছে সেই মানে পোর্ট্রেটা কিন্তু সেভাবে হয়নি। একটি ঘটনার কারণে আমাদের যে কলঙ্ক লেপন হয়েছে পুরো, এখন অন্য যে জিনিসগুলো ছিল, এবং আমি এটাই বলছি যে দুর্ভাগ্যক্রমে ধরেন এত বড় একটা ইলেকশন হয়েছে 28-29 বছর পরে, আমি কিন্তু আশা করেছিলাম যে মিডিয়ার থেকে আমরা অন্তত এই প্রশংসাটুকু অন্তত পাবো যে এই ইলেকশন করার সাহস কেউ কোনোদিন দেখায়নি, এবং এই প্রশাসন আসার প্রথম দিন থেকে তারা এটা করেছে। নির্বাচনের উদ্যোগটা নিশ্চয়ই প্রশংসনীয়। হয়তো গণমাধ্যম এটাই বলবে যে তারা আবার ভোট কেন্দ্রের একদম চূড়ান্ত জায়গা পর্যন্ত যেতে পারেনি, সেই কারণেই তারা, সেটা তো হতেই পারে, আমি এই সমালোচনাগুলো করুন, আমরা এই আলোচনা আবার কাউকে তো আপনার সাধুবাদটা দিতে হবে কোনো জায়গায়, আমি সেটাও পাই না। আমরা সেই আলোচনা আরো বিস্তারিতভাবে করব। প্রিয় দর্শক, নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরছে আলোচনায়। কথা হচ্ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও ব্যবস্থাপনা নিয়ে। যাচ্ছি গোলাম মুর্তজার কাছে। এই যে সর্বশেষ ঘটনাতে একটা তদন্ত কমিটি আমরা দেখেছি গঠিত হয়েছে, নির্বাচন নিয়ে যে তদন্ত কমিটির কথা অধ্যাপক জিয়াউর রহমান বললেন যে সেটা এখনো প্রকাশিত হয়নি, হয়তো তদন্ত চলছে, কিংবা আরও কয়েকটা তদন্ত কমিটি সাম্প্রতিককালে তাদের প্রতিবেদন কিংবা তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোতে শাস্তি দেওয়া না দেওয়ার ঘটনা আমরা দেখেছি। তদন্ত কমিটিগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি তো দীর্ঘদিন ধরে এই সাংবাদিক হিসাবে এগুলো তদন্তের, ওই আপনার এই প্রশ্নের উত্তরের জায়গায় আসার আগে আমি জিয়া ভাইয়ের সাথে একটি জায়গাতে সম্পূর্ণরূপে একমত পোষণ করছি। উনি যেটা বলেছেন যে স্বাধীনতার পরে ছাত্রলীগ, তারপর জাসদ ছাত্রলীগ, এবং তারপরে এসে একটা লম্বা সময় পর্যন্ত বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের যে সন্ত্রাস এবং দখলদারিত্ব একই সঙ্গে যেটা চলেছে, উনি যে কথাটি বলেছেন আমি সম্পূর্ণরূপে তার সঙ্গে একমত। ওই ইতিহাসটা আমাদের সবার দেখা এবং জানা, ওইটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও ছাত্রদল একটা পর্যায়ে এসে বাংলাদেশের খুব বড় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে, তারা ডাকসুতে বিজয়ী হয়েছে, তারা বাংলাদেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী হয়েছে, কিন্তু এই সমস্ত সব কিছুর পরেও তাদের যে একটা সন্ত্রাসী বা ক্যাডার ভিত্তিক যে কর্মকাণ্ড, সেটিও আমাদের বিবেচনায় রাখতে হবে, না রাখলে ইতিহাসটা পূর্ণাঙ্গ হবে না। এটি গেল একটা দিক। এরবারে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ এসেছে। দেখেন, এই জায়গাটিতে আমি বলছিলাম যে সুনির্দিষ্ট করে যদি আপনি তদন্তের জায়গায় আসার আগে আমি বলছি, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটলো। প্রথমত একটা উদ্যোগ নিলেই উদ্যোগটি প্রশংসা করতে হবে। এখন ডাকসু নির্বাচনের আগের থেকে ছাত্রলীগ ছাড়া অন্যান্য সবগুলো সংগঠন কিছু দাবি সামনে আনলো। সেই দাবিগুলো যে
কতটা মানা যেত কতটা মানা যেত না আমি ঠিক একেবারে পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু সাধারণভাবে যে প্রসঙ্গটি আসলো সেই প্রসঙ্গগুলোর একটি আসলো যে হলগুলোতে, বিশেষ করে ছেলেদের হলগুলোতে যেহেতু একক নিয়ন্ত্রণ বা দখলদারিত্ব ছাত্রলীগের, সেখানে যেহেতু অন্য সংগঠনের নেতাকর্মীরা যেতে পারেন না, হলে থাকতে পারেন না, এটাই তো বাস্তবতা। তো সেই ক্ষেত্রে ভোট কেন্দ্রগুলো, হলের ভোট কেন্দ্রগুলো হলের বাইরে নিয়ে আসা যায় কিনা, একাডেমিক ভবন বা অন্য কোথাও বা যে কোনোভাবে কিছু করা যায় কিনা, এরকম অনেকগুলো দাবি ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছিল। এবং শুরু থেকে যেহেতু হলের ব্যবস্থাপনা পুরোপুরিভাবে বা দখলদারিত্ব ছাত্রলীগের হাতে, এবং দৃশ্যমানভাবে এটাই সাধারণভাবে মনে করা হচ্ছিল যে শিক্ষকদের সেখানে কোনো নিয়ন্ত্রণ যদি নাও বলি, আমি শব্দটা কোনো শব্দ যদি নাও বলি, নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে। সুতরাং সেখানে ভোট কেন্দ্রে যদি কিছু ঘটে রাতের বেলায় বা ভোট কেন্দ্রের সময়, সেটা নিয়ন্ত্রণ করা শিক্ষকদের পক্ষে সম্ভব নয় বা অন্যান্য সংগঠনের পক্ষে সম্ভব নয়, এরকম একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। শিক্ষকরাও সেই আশঙ্কার বাইরে ছিলেন না, কারণ তারা যেহেতু ছাত্রলীগের সব শিক্ষক নয়, আমি জিয়া ভাই এরকম কারো আমি বলছি সামগ্রিকভাবে শিক্ষকরা ছাত্রলীগকে এক ধরনের আশ্রয় প্রশ্রয়, শেল্টার বা অনেকটা সহানুভূতিশীল তাদের প্রতি, যে সমস্ত দায়িত্বশীল শিক্ষক। তো সেরকম জায়গাতে নির্বাচনটি সুষ্ঠু হবে না। এরকম একটি জায়গাতে দেখা গেল যে এই সমস্ত দাবিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করলেন না, বিবেচনা না করে ভোটটি সেখানেই হলে রাখা হলো। এখন হলে রাখা, জিয়া ভাই যে তার হলের কথা বলছেন, দু একটি হলে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে সেটি আমরাও জানি, কিন্তু সামগ্রিকভাবে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে গণমাধ্যমের প্রবেশাধিকারে এক ধরনের কি বলবো, এক ধরনের সংকোচন করে দেয়া হলো যে তারা এটা করতে পারবে, এটা করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে বলা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে যেখানে গণমাধ্যম সবসময় অবাধ বিচরণ করে, সেইখানে নির্বাচন উপলক্ষে এই রকমের বিধিনিষেধ আরোপ করার দিকে যাওয়ার কোনো দরকার ছিল না। বিধিনিষেধ আরোপ করতে গিয়ে যেটা হলো, ভেতরে কি ঘটলো আমি জানি না, কিন্তু বাইরে থেকে মনে হলো যে কিছু একটা ঘটে যাচ্ছে, কারণ সেখানে যেহেতু যাওয়ার সুযোগ থাকলো না কারো। নির্বাচনের সময় অন্যান্য সংগঠনগুলো তাদের প্রতিনিধি বা এজেন্ট বা যাই বলি না কেন নির্বাচন কেন্দ্রগুলোতে রাখতে পারলো না। শিক্ষকদের সন্দেহ করা হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি এতে বলতে একটু বিব্রত, সন্দেহ করা হচ্ছে ছাত্রলীগের নিয়ন্ত্রণ, কেউ সেখানে যেতে পারছে না, অন্যরা অবাধে যেতে পারছে না, কিন্তু নির্বাচনটি হচ্ছে আবার এরকম জায়গাতে। সেরকম জায়গাতে একটি হলে এরকম ঘটনা ধরা পড়লো, আরেকটি হলেও ঘটনা আলোচনা হলো, সেটা এখনো খুব পরিষ্কার নয় যে সেখানে আসলে কি ঘটেছিল। অর্থাৎ এরকম জায়গাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে প্রশংসা পাওয়া দরকার ছিল, তাদের কিছু কর্মকাণ্ডের কারণে সেই প্রশংসাটি তারা পায়নি। না পাওয়ার ক্ষেত্রে তাদের এক ধরনের দায় আছে। এখানে গণমাধ্যমের উপরে দায় চাপানোটা আমার ধারণা যে ঠিক হবে না। বহিরাগতরা থাকবে না, পাশ করে বের হয়ে গেছে তারা থাকবে না। আমরা দেখলাম জসিমউদ্দিন হলে একদিন একটা অভিযানের উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সেখানেও ছাত্রলীগের বিরোধিতার কারণে সেখান থেকেও দেখলাম এক ধরনের পিছুটান, এবং তার পরবর্তীতে আর দৃশ্যমানভাবে সেরকম উদ্যোগ কিছু দেখলাম না। এই কাজগুলো যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটু উদারতার সঙ্গে করত, গণমাধ্যমকে যদি তারা আস্থায় নিত, গণমাধ্যমের আস্থায় নিয়ে যদি গণমাধ্যমের বিচরণটাকে একটু অবাধ করে দিত, তাহলে অবশ্যই প্রকৃত চিত্রটাই উঠে আসতো। গণমাধ্যম এখানে এমন কোনো অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল না যে যা ঘটছে না সেটা তাকে দেখাতে হবে। ভোটের লাইনে তারা ভোট দিতে পারছে না, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের যে যেতে দেয়া হচ্ছে না, সেই চিত্র কোনো কোনো গণমাধ্যম দেখিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই চিত্র যখন দেখানো হচ্ছিল, তখন কোনো কোনো শিক্ষক এসে সেটার বিরোধিতা করছিলেন, দেখাতে নিষেধ করছিলেন। ধরেন একটি জায়গাতেই ধরে নিলাম তর্কের খাতিরে যে 15টি জায়গার ক্ষেত্রে হয়তো একটি জায়গাতেই এরকম ঘটনা ঘটেছে, কিন্তু ওই জায়গাটিতে একজন শিক্ষক এসে যখন এই সরাসরি সম্প্রচারটিকে যখন বিধিনিষেধ আরোপ করছেন, দেখানো যাবে না বলছেন, নীতিমালার কথা বলছেন, তখন দর্শক হিসাবে টেলিভিশনের সামনে সারা বাংলাদেশের যে মানুষ, তখন তারা ধরে নিচ্ছেন যে আচ্ছা সর্বত্র এরকম ঘটনাই ঘটছে, দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা দেখাতে দিচ্ছে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া দরকার ছিল। আর আপনি তদন্ত কমিটির কথা বলছেন, যে কোনো একটা ঘটনা ঘটলেই গত কিছুদিন ধরে, গত কয়েক বছর, 2-1 বছর ধরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখছি যে প্রথমত তারা বলে যে একটা লিখিত অভিযোগ দাও। প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে নির্দয়ভাবে পেটানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রক্টরের কাছে গেলে বলছে তোমরা লিখিত অভিযোগ। এটা তো এত আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান তো ঢাকা বিশ্ববিদ্যালয় না। ওই যে পেটাচ্ছে সে একজন শিক্ষার্থী, ওই প্রক্টরেরই শিক্ষার্থী, প্রক্টরও তো একজন শিক্ষক, প্রক্টোরিয়াল বডি তো একজন শিক্ষক। ওই প্রক্টর বলছেন যে লিখিত অভিযোগ দাও, তারা লিখিত অভিযোগ দিচ্ছে, বলছে তদন্ত কমিটি করা হয়েছে। কিন্তু আমরা কি জানি নুরুল হক নূরকে, এখনকার ভিপি, তাকে যে ক্যাম্পাসে যেভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, তার তদন্ত রিপোর্ট কি হয়েছে, তার ভিত্তিতে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?
এস এম হলের ঘটনা বলছেন আপনি, শিক্ষকদের ইমেজ হারায় কিভাবে? আমি যখন শিক্ষকদেরকে নিয়ে কথা বলি বা কথা বলতে যাই আমি তখন খুব বিব্রত হই। এখনও আমি শিক্ষকদেরকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো অবশ্যই, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের এস এম হলে একটি ঘটনা ঘটছে, একজন নারী নেত্রীর পেটে এসে লাথি মারছে দ্বিতীয় বর্ষের একটি ছেলে, সেখানে এমন কোনো মেকানিজম নাই সেটিকে ঠেকানোর। আরও গুরুতর অভিযোগ যে লাইট বন্ধ করে দেওয়া হয়েছে অন্ধকারে যাতে না দেখা যায়, ডিম নিক্ষেপ করা হচ্ছে, প্রভোস্ট বলছেন যে আমিও ডিমে আমার গায়েও ডিমের আঘাত লেগেছে, আবার তিনি বলছেন অন্ধকারে আমি দেখতে পারিনি। তাহলে আপনার ক্যাম্পাস, আপনার হলের এই জায়গাটিতে সেটা অন্ধকার থাকলো কেন? এর সঙ্গে বলা হচ্ছে অন্ধকার ছাত্রলীগ পরিকল্পিতভাবে রেখেছিল। আসলেই কি এটা সত্যি? আমি জানি না তদন্তে এই বিষয়গুলো বেরিয়ে আসবে কিনা, প্রত্যাশা রাখি যে বেরিয়ে আসবে। যদি এইগুলো বেরিয়ে না আসে, যদি এই সমস্ত জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনিক কর্তৃপক্ষ যদি স্বচ্ছতার সঙ্গে এই বিষয়গুলো সামনে আনতে পারেন, তাহলে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেজ নিয়ে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইমেজ নিয়ে কথা বলছি, জিয়া ভাইয়ের সঙ্গে আমি একমত যে তারা যে চেষ্টা করছেন সেটা পুনরুদ্ধারের, নিশ্চয়ই এটি পুনরুদ্ধার হবে এবং এটা দেশ ও জাতির সাথে এটা পুনরুদ্ধার হওয়া দরকার। আমরা শিক্ষকরা কাজ করছেন না, শিক্ষকরা মানে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, এটা বলতে আমরা খুবই বিব্রত হই, এটা আমরা বলতে চাই না। এটা বলাটা একজন শিক্ষকের জন্য, জিয়া ভাই এখানে বসে আছেন তার জন্য যেরকম বিষয়টি সম্মানজনক না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার জন্যও সম্মানজনক না। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই আমাদের উত্তরণ ঘটা দরকার। তদন্ত রাষ্ট্রীয় পর্যায়ে আমরা তদন্ত দেখি, সেই তদন্ত কমিটি গঠন হয়, রিপোর্ট প্রকাশ হয় না অধিকাংশ ক্ষেত্রে। এখন বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, শিক্ষকরা যেটার সঙ্গে সম্পৃক্ত, সেটার ক্ষেত্রেও যদি এরকম ঘটনা ঘটে এবং মানুষ যদি মনে করে নেয়, পারসেপশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই পারসেপশন যদি মনে করে নেয় যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, এটা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে তো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো অবশ্যই উচিত ছিল নুরুল হক নুরুর প্রতি যে প্রকাশ্যে যেভাবে রক্তাক্ত করা হলো সেই ঘটনাটি তদন্ত করে বিচার করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো অবশ্যই উচিত ছিল নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদেরকে যেদিন নিপীড়ন করা হলো, ছাত্রীদের যেদিন যৌন হয়রানি করা হলো, গায়ে ধাক্কা দেওয়া হলো, সেটার বিচার করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো অবশ্যই বিচারের আওতায় আনা দরকার ছিল শহীদ মিনারে যেদিন অধ্যাপক আনু মোহাম্মদকে যেদিন বুকে ধাক্কা দেওয়া হলো। এই বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই উচিত ছিল যখন একজন শিক্ষকের শার্টের পকেট ছিঁড়ে ফেলা হয়, এই জায়গাগুলো কে কবে লিখিত অভিযোগ দিবে তার ভিত্তিতে ব্যবস্থা নিবে, এটা তো কোনো কথা হতে পারে না। একটা স্বয়ংক্রিয় একটা ব্যবস্থাপনা এবং প্রশাসনিক একটা দায়বদ্ধতা, আমি এই ঘটনাগুলো বলছি এগুলো দরকার। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইমেজ বা শিক্ষকদের ইমেজ পুনরুদ্ধারের জন্য। একজন শিক্ষার্থীকে একটি ক্যালকুলেটরের জন্য পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হবে, সেই রক্তাক্ত করে দেওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশিত হবে, টেলিভিশনে দেখানো হবে। তার চেয়ে বড় করে সংবাদ আসা দরকার যে এই ঘটনার প্রেক্ষিতে ওই সংগঠনের কতজন নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আমি এই বিষয়ে একটা যেটা ঘেটে দেখলাম যে বহু সাময়িক বহিষ্কার যাকে বলা যায়, সাময়িক বহিষ্কার, সেটা নিয়ে একটা প্রতিবেদন দেখলাম যে সেই বহিষ্কৃতরা আসলে প্রায় অনেকেই পরীক্ষা দিয়েছেন বা সনদপত্র নিয়ে বের হয়েছেন, সেটা আসলে কোনো কার্যকর কিছু হয় না। আমরা একটা বিরতি নিতে যাচ্ছি, প্রিয় দর্শক, নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরছে আলোচনায়। কথা হচ্ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও ব্যবস্থাপনা নিয়ে। যাচ্ছি ডক্টর জিয়া রহমানের কাছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর যে কিছু মোটামুটি আমরা দেখলাম যে সাধারণ ভাবমূর্তি আসলে ভালো না, তো শিক্ষকদের ব্যক্তিগতভাবে কি করণীয় আছে? আমরা দেখেছি যে ইতিহাসে উপাচার্য থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে অনেক শিক্ষক অনেক ইতিবাচক ভূমিকা রেখেছিলেন। এবং আমি বললাম যে ব্যক্তিগত চর্চা বাদ দিলাম আপনি এর মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়েছে। এগুলো কিন্তু মানে আমি বলছি, আপনি কোথায় বসে আছেন? আপনি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন যেখানে ইনস্টিটিউশন ডেভেলপ করেনি, যেখানে অসংখ্য পলিটিক্যাল অ্যানোমালিজ আছে এবং পলিটিসাইজেশন বা রাজনীতিকরণ প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছে। আপনাকে মনে রাখতে হবে এরকম একটা জায়গার থেকে আপনি কি আশা করছেন। মানে আমি একটু সংশোধন করি, অনেকেই কিন্তু বলবেন যে আপনি যেটা বলছেন বিকশিত হন, অনেকে বলবেন যে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। এক্স্যাক্টলি, আমি আলাদা মানে তার মধ্যে আপনি যদি যেমন আমি বলছি আপনাকে যে ধরেন এই যে আমি এটা খুব জোর দিয়েই বলছি, মানে এটা এখন মনে হচ্ছে যে কিছু পারসেপশনের কারণে আপনি হয়তো জিনিসটা চলে গেছে। আমরা তো এটার সাথে সরাসরি যুক্ত। এই 29 বছর পরে ডাকসু ইলেকশন, আমাদের আগেরও অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আমরা কিন্তু দেখিনি কেউ সাহস করেছে। এবং এই অ্যাডমিনিস্ট্রেশন যখন এই উদ্যোগটা নিয়েছে তখনও কিন্তু আমাদের কলিগদের মধ্যেও আমরা বলতে শুনেছি যে এটা বাস্তবায়ন হবে না, কিংবা
পলিটিক্যাল লিডারদের মুখে শুনতে হয়েছে যে এটা কী ধরনের উদ্যোগ নেওয়া হলো, আমাদের কি অবস্থা হবে, এ ধরনের একটা দোলচাল ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের মধ্যে ছিলাম। আমাদের একাধিক মিটিংয়ে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি, এবং এই আলোচনার মধ্যে আমরা কিন্তু ভালো জিনিসটি আনার চেষ্টা করেছি। এবং সেই জায়গায় কিন্তু আমাদের সর্বশেষ যে মিটিং হয়েছে, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং আমাদের একদম স্পষ্ট করে বলেছেন যে আমরা একটা ক্রেডিবল ফেয়ার ইলেকশন দেখতে চাই। এবং এই জন্য কিন্তু আপনি যে পলিটিক্যাল ডিসিশনগুলো আপনি শুধু নির্বাচন হয় না, নির্বাচন হয়ে যদি তারা সেখানে নির্বাচিত কমিটিও যদি ছাত্রদের পেটায়, তাহলেও প্রশাসনের তো দায়িত্ব থাকবে। সেটা ঠিক আছে, আমি একটা বলছি, আমি বলছি খারাপ তো অনেক বললেন, আমি বলছি ভালো যে জিনিসটা সেটা বলছি। আমি বলছি যে এরকম কথা বলা হয়েছে, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মানে হলে মানে গত ইলেকশন কিন্তু ভালো হয়েছে প্রত্যেকটি হলে। আমি ছিলাম, আমি শেষ করি, আমি একটু শেষ করি। এখন ধরেন একটা হলে ঘটনা ঘটেছে, পাবলিক পারসেপশন পুরোটা এমনভাবে হয়েছে প্রত্যেকটা হলে এটা চলে গেছে। কিন্তু আপনি এটাও দেখেন, এই যে কুয়েত মৈত্রী হলে আপনার সাথে সাথে সেই প্রভোস্টকে স্যাক করা হয়েছে, তার জায়গায় নতুন প্রভোস্ট দেওয়া হয়েছে, 3 ঘন্টা পরে ইলেকশন হয়েছে এবং ছাত্রলীগ ফুল প্যানেলে হেরেছে। তো বাংলাদেশের ইতিহাসেও তো এগুলো খুব বিরল ঘটনা, এগুলো তো আপনাকে মাথায় রাখতে হবে। মানে মুর্তজা ভাই যেটা বলেছেন, আজকে হচ্ছে কি এই যে ইলেকশন একটা হয়ে গেছে 29 বছর পরে, এখন আপনি অনেক লুপহোলস দেখতে পাচ্ছেন। যখন এগুলো শুরুতে আসছে, যেমন ধরুন আমাদের বলা হয়েছে যে হলের থেকে নিয়ে আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি। এখন একটা হলের স্টাফ, তার যে লজিস্টিক্স, যে সাপোর্টটা আমি দিতে পারে, আপনি যদি আপনি মেইন ইয়েতে, এটা প্রত্যেকটা মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা বডি। আমার ছাত্ররা সে হলে ভোট দিবে, হলের ভোটাররা সেখানে ভোট দিতে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্যাগুলো নিয়ে আজ অবধি কোনোদিন এটা হয়নি। তো এগুলো নিয়ে আমরা কিন্তু চিন্তা করেছিলাম যে একটা আমি যে কথা বলেছিলাম, আমাদের এখানে কিন্তু দাবিগুলো উঠে কতটুকু মানে খুব ভায়াবল কিনা সেটাও চিন্তা করা মাঝে মাঝে হয় না। সেই জন্য আমরা বলছি আমাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, কিন্তু আমরা এগুলো চিন্তা করেছি যে এক একটা হলে যে, এবং আপনাকে আমি আরেকটু মুর্তজা ভাই, আপনাকে আমি এটা খুব মানে আমার অবজারভেশন থেকে বলি আপনাকে, যদি আপনি কোনো একটি ছাত্র সংগঠন মনে করেন যে কোনো হলের আধিপত্য নিতে পেরেছে, সেটা কিন্তু ওই আমি আপনাকে খুব মানে এটা আমার অভিজ্ঞতার থেকে বলছি, সে ওই হলের থেকে এত দূর এসে, কারণ তার যে সৈন্যবাহিনী সেটা কিন্তু সে এখানেও সে আরোপ করতে পারবে। আমি আপনাকে আমার দেখা অভিজ্ঞতার থেকে আমি কথাটা বললাম যে এটা কিন্তু একটা ফ্যালাসি, যে ওখানে আসলে এটা ঠিক হয়ে যাবে, নট নেসেসারিলি। এটার জন্য আপনাকে আরো অন্য রিফর্ম করার দরকার আছে। মুর্তজার কথা শুনি এই বিষয়ে একটু, গোলাম মুর্তজার আরেকটা বলে শেষ করছি। দেখেন এই যে আমাদের এখানে যে আমরা প্রত্যেকেই আমাদের এক একজনের জীবন থেকে 4 বছর চলে গেছে, সেশন জ্যাম আমাদের 0-তে নিয়ে এসেছি, আমাদের যে নতুন সেমিস্টার সিস্টেম চালু করেছি, এগুলোর পেছনে কি ছাত্র, টিচার এবং অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভূমিকা ছিল না? এটা তো একটা অভাবনীয় ব্যাপার যে প্রত্যেকটা ব্যক্তির জীবন থেকে 3 বছর 4 বছর ঝরে গিয়েছিল, সেটাকে আমরা কিন্তু তাহলে এখানে তো আমাদেরকে শ্রম এবং মেধা কাজে লাগাতে হয়েছে। আমি বলছি এরকম অজস্র ভালো ঘটনা, আমি বলছি যে আমাদের এখানে অজস্র কনস্ট্যান্ট, আপনি যে আমরা একটা বিউটিফিকেশনের জন্য চাইলেও আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যেভাবে অবারিতভাবে মানুষ পৃথিবীর কোনো দেশে আছে এভাবে ইউনিভার্সিটি। আবার আমি একদিন একটা টক শোতে যখন বললাম যে আমরা দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির যখন বলা হলো যে চারিদিক থেকে 4টা ওয়ার, তখন বলা হলো এটা একটা মানে আমাদের ঐতিহাসিকভাবে এত সবার যাতায়াত করে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু যে ময়লা, যে ডার্টিনেস, আপনি হাজার হাজার মানুষের মধ্যে আপনি এটাকে সম্ভব, এইটাকে আপনি একটা সৌন্দর্য বৃদ্ধি করুন, এটাকে আপনি মনে করেন এটা মিনিমাম কোনো আমরা এটার কোনো এক ধরনের এটা করতে যেও কিন্তু বহু মানুষের আমরা কথা শুনেছি। এখানে জিয়া ভাই যে কথা বলেছে অনেক কথাগুলোর সঙ্গে হয়তো একমত। এখানে বলি যে শিক্ষকদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আমিও বিশ্বাস করি না যে অসৎ উদ্দেশ্য ছিল, কিন্তু শিক্ষকরা বিশ্বাসযোগ্যতার, শিক্ষার্থীদের বা ছাত্র সংগঠনগুলোর বিশ্বাসযোগ্যতার ওই জায়গাতে ছাত্র সংগঠনগুলোর প্রশ্ন ছিল। তাহলে যখন হলের ভোট কেন্দ্র যখন বাইরে নিয়ে আসার প্রসঙ্গ আসলো, যেটা বলেছেন আমি একমত যে সেখানেও যারা দখলদারিত্ব করতে চায় তাহলে বাইরে এসেও করা সম্ভব। সেই জায়গাটিতেই আমার প্রশ্ন ছিল, গণমাধ্যমের এই বিধিনিষেধটা আরোপ করা ঠিক হয়নি। যে ডাকসু নির্বাচন, জিয়া ভাই বলছেন যে 30 বছর পরে যে প্রশাসন এটি নির্বাচন করার উদ্যোগ নিল এবং সফলভাবে নির্বাচন করলো, সুষ্ঠু নির্বাচন হলো না, সেই জায়গাতে প্রশ্ন থেকে গেল। একটা ছাড়া সবই হয়েছে। আমি বলছি জিয়া ভাই,
যে পারসেপশনটা তৈরি হলো সেই পারসেপশনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষকদের বা প্রশাসনের ইমেজ বাড়লো না, সেই পারসেপশন ইমেজটা আরও খারাপ হলো নির্বাচনকে কেন্দ্র করে। তার মানে এটি নির্বাচনের আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বা প্রশাসনের বোঝা দরকার ছিল, আমরা ভালো কাজ করলেও সেটির রেজাল্ট যে খারাপ হতে পারে, পারসেপশন যে খারাপ হতে পারে, এটি বোঝা দরকার ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জায়গাটিতে বুঝেননি। সমাধানের জায়গায় আসার আগে আমি আরও দু একটি কথা বলি। দেখেন, বিশ্ববিদ্যালয় তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আরও কিছু বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, তিনি তার শিক্ষার্থীদের বলছেন রাজাকারের বাচ্চা, বলে সেখানে আন্দোলন হতে, তার পদত্যাগের দাবিতে তিনি বলেন আমি পদত্যাগ করবো না বিশ্ববিদ্যালয় অপরাধী। তিনি একজন শিক্ষক, আমাদের শ্রদ্ধার তিনি একজন শিক্ষক। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আগেও ছিল, কম বেশি আগেও ছিল, কিন্তু এই যে অভিযোগ এতদিন ধরে আলোচনা হচ্ছে, একটা অথরিটি নাই। এবারে এটা কিন্তু অডিও রেকর্ড আছে, হ্যাঁ, এটার কি একটা অথরিটি নেই দেখার? এতদিন সময় যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যাবে অডিও রেকর্ড, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রকম নির্বিকার থাকবে আর শিক্ষকদের ইমেজ ঠিক থাকবে, এটা কি আমরা ধারণা করব? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি আছেন, তিনি ৩৬৫ দিনের মধ্যে ২২ দিন ইউনিভার্সিটিতে যান, আর ইউনিভার্সিটিতে যান না, পত্রিকায় নিউজ হয়, এটার আমরা কোনো বিকার দেখি না। শিক্ষকদের ইমেজ তো হঠাৎ করে গাছ থেকে পড়বে না। এটা একটা ভিসির সাথে আপনি সমস্ত শিক্ষকদের করবেন না। দেখেন ভাই, আমি সমস্ত শিক্ষকদের বলছি না, আমি বলছি এই সমস্ত বিষয় সমাজের শিক্ষকদের সম্পর্কে এক ধরনের পারসেপশন তৈরি করে। জিয়া ভাই ভালো শিক্ষার্থী ছিলেন, পড়াশোনা করেছেন, তারপরে শিক্ষক হয়েছেন। এখন শিক্ষক হয়ে তিনি সম্মানিত জীবনযাপন করতেছেন, এমন কোনো অর্থ আয় করেন না যেটা দিয়ে তিনি অন্য যে কোনো পেশার চেয়ে খুব ভালো, আর্থিকভাবে ভালো আছেন। তার মূল সম্পদ কি? মূল সম্পদ তো সম্মান। এখন সম্মান যদি আমি না করি, সম্মান তো আর জোর করে নেওয়া যায় না, সেই সম্মান যদি আমি না করি তাহলে ওনার জীবনে থাকবেটা কি? উনি তো যদি আমলা হতেন তাহলে তো এসছি আর অনেক বড় ক্ষমতাবান থাকতে পারতেন। আমার বলতে যে পারসেপশনটা যে এটা তৈরি হয়ে যাচ্ছে, এই জায়গাটিতে আমাদের এই শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যাদের সম্পৃক্ত তাদের অতি দ্রুত তৎপর হওয়া দরকার। একজন ভিসি বলেন আর একজন শিক্ষক বলেন, একটি ঘটনা যদি আপনি ঘটতে দিতে থাকেন তাহলে ওইটা সাধারণভাবে পারসেপশন তৈরি করে, শিক্ষকদের ইমেজ এত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যখন ব্যবস্থাপনার আর এখানে আরেকটি জিনিস হচ্ছে, আমাদের যদি মূল জায়গাতে যেতে চাই, আমরা মূল জায়গাতে যেতে চাইলে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ অন্যান্য অনেক বিষয়ের মতো এই নিয়োগ প্রক্রিয়াটাও এক ধরনের দূষণের শিকার হয়েছে। এই জায়গা দেখা দরকার। আরেকটি বিষয় ঠিক করা দরকার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, তার প্রধান কাজ কি হওয়া দরকার? দিনে 33টা সভা সেমিনার উদ্বোধন করাই একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রধান কাজ হওয়া দরকার নাই। আমি সম্মান রেখে বলছি, অসম্মান করছি না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরিচালনা বুদ্ধিভিত্তিক একটি প্রতিষ্ঠান, পরিচালনার সঙ্গে ভিসি সহ অন্য শিক্ষকদের যে সম্পৃক্ততা, সেটা এক ধরনের বুদ্ধিভিত্তিক সম্পৃক্ততা থাকা দরকার, গবেষণার সঙ্গে সম্পৃক্ততা থাকা দরকার। এই জায়গাগুলো তুলনামূলকভাবে আমরা অনেক অনুপস্থিত, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আর্থিক কথা বলছেন, আর্থিক জন্য সরকারের উপরে নির্ভরশীল থাকতে হয়, কিন্তু আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই জায়গাতে সোচ্চার হতে দেখি না যে আমার বাজেট বাড়ানো দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা এমনকি দখলদার ছাত্র সংগঠনের বিরুদ্ধে মুখেও আমরা কোনোদিন শুনি না যে খাবারের মান উন্নত করা দরকার। আপনি সবচেয়ে মেধাবী ছেলে মেয়েরা পড়াশোনা করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তাদের আপনি পুষ্টি মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে পারছেন না, তো তাদেরকে আপনি কিভাবে গড়ে তুলছেন? অর্থাৎ আমি বলতে চাইছি, শেষ করি আমার বক্তব্য, যে বিশ্ববিদ্যালয় বা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, জনগণের টাকায় যে বিশ্ববিদ্যালয়গুলো চলে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনার জায়গাটি নিয়ে নতুন করে ভাবতে হবে। সেই ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিক্ষক নিয়োগ। এই শিক্ষক নিয়োগের জায়গাটি আমাদের ঠিক করে, ব্যবস্থাপনার জায়গাটি যদি আমরা ঠিক করতে পারি, নিশ্চয়ই ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব। শিক্ষা ব্যবস্থায় এক ধরনের নৈরাজ্যের বাইরে এক ধরনের নীতিমালা বা এক ধরনের একটা ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব। তা যদি আমরা না করি, আমরা এই সমালোচনা করব আর এর মধ্যেও কিছু ভালো কাজ হচ্ছে বলবো বা বলবেন, কিন্তু মানুষ ওই নেতিবাচকটাই মনে রাখবে, ভালো কাজটা মনে রাখবেন। এটা শিক্ষা ব্যবস্থার জন্য কোনোভাবেই মঙ্গলজনক। অনেক ধন্যবাদ। আজকে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়টা নিয়ে আলাপ করলাম এবং আমরা অনেকগুলো দিক থেকেই বিষয়টা দেখতে পেলাম যে একটা কোনো সমস্যাকে চিহ্নিত করে সমাধান করা যাচ্ছে না, বরং অনেকগুলো দিক থেকে তার শিক্ষক নিয়োগ, তার আর্থিক অবস্থা এবং শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগ, প্রশাসনের উদ্যোগ, সমস্ত দিক থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করা এবং এর শিক্ষার যথাযথ মান নিশ্চিত করাটা দরকার। প্রিয় দর্শক, দীপ্তর সাথে পুনঃপ্রচারিত হবে সকাল 6টায়। শুভরাত্রি।